অধ্যায় হচ্ছে রিভিশন করবা, আমি নেক্সট ক্লাসে একটা এক্সাম নেব, বুঝতে পেরেছো? Okay, আপাতত হচ্ছে টিক চিহ্ন দিয়ে শুরু করব, মানে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে শুরু করব। পরে হচ্ছে আমি বড় কোশ্চেন করব আরো আরো দু একটা অধ্যায় করে। মিস এখন এখানে আমি যেটা শিখা, বলো। এক্সাম কত নাম্বারের হবে? 20 মার্ক, 15 মার্ক এমন। তোমাদের তো আজকে একটা এক্সাম আছে না? থাকবে আজকে তো বিজ্ঞান এক্সাম আছে। মিস কথার অঙ্ক থাকবে? কথার অঙ্ক না, বহু নির্বাচনী থাকবে। কথার অঙ্ক হচ্ছে পরে দিব, আরেকটু পরে দিব, ঈদের পর থেকে শুরু করবো আমরা। আচ্ছা, এখানে দেখো গাণিতিক বাক্য, এই শূন্য স্থানটা আমি পূরণ করা শিখাইছিলাম না তোমাদের, তাই না? তোমাদের সব থেকে যেটা সহজ বুদ্ধি সেটা হচ্ছে রাপে তোমরা কি ম্যাথটা করে নিবা, বুঝতে পারছো? করে শূন্যস্থানটা বসাই দিবা। পারবা না? পারবা সবাই? মানে যে কোনো গুণের যখন শূন্যস্থান দিবে তখন কি করবা? রাপে গুণটা করবা, করে হচ্ছে বসাই দিবা, বুঝতে পেরেছো? এখানে গ্যাপ ফিল আপ করে দিবা। ওকে, কোথায় ছিল? বুঝছো? রেসপন্স করো তোমরা। জি মিস, এখন করব। এইটা একটা বুদ্ধি গেল। আরেকটা হচ্ছে, আরেকটা কি করবা দেখো, আরেক ভাবে করা যায়। আরেক ভাবে বলতে দেখো, এইখানে যেমন গ্যাপ ফিল আপ যখন করবা, বলো কানিজ আখি আইডি থেকে কি আসো? সুরাইয়া বলো। মিস পরীক্ষা কবে হবে? কালকে না পরশু? পরীক্ষা বলতে আমি এক্সাম পরে নিব সেটা বলছি, আর পরীক্ষা হলে আমি বলে দেবো, ক্লাস শেষে বলে দেবো। আর দ্বিতীয়ত আজকে তো এক্সাম আছে, তাই না? মিস আজকে কিসের এক্সাম? কিসের এক্সাম কে জানে রে? দেখি তো কেউ জানে নাকি কোন কিসের এক্সাম আছে বলো তো? মিস আমি আগের ক্লাস করিনি। ম্যাম বিজ্ঞানের এক্সাম। বিজ্ঞানের এক্সাম। ক্লাস না করলে ক্লাসের হোমওয়ার্ক মিস লিখে দেয়, তারপর রেকর্ডিং দেয়, অথবা মিস সারাদিনই অনলাইনে থাকে, জিজ্ঞেস করা যাবে, বুঝছো? ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা থাকলে ক্লাসে বসেও ফাঁকি দেওয়া যাবে। আজকে বিজ্ঞানের এক্সাম আছে, তো এখন ম্যাথ করো, তারপর বিজ্ঞান নিয়ে টেনশন করো, না হলে টাইম চলে যাবে। এখন দেখো, আমরা যেটা বলছি হচ্ছে এটা তুমি এই গ্যাপ যখন ফিল আপ করবা, এই যে এই গ্যাপ গুলা কি করবা, তুমি প্রথমে ম্যাথটা করে ফেলবা। রিহান শব্দ করো না, নো। এখানে প্রথমে রাপে ম্যাথটা করে বসাই দিবা, এটা একটা শর্টকাট বুদ্ধি। এখন দেখো এখানে যেমন এখানে গ্যাপ আছে, এইটা হচ্ছে আমি একটা দুইটা, তখন আমি কি করব? তখন দেখো আমি সবসময় নামটা পড়বো। এখানে কয়ের ঘরের নামটা পড়তে হবে, দেখি এটা ওপেন হয়েছে কিনা। আচ্ছা, কয়ের ঘরের নামটা পড়বা, সেটা কিভাবে সিলেক্ট করবা? দাঁড়াও 1 মিনিট, আমি হচ্ছে এখানে আসি। তোমরা না বোর্ডে বলছো, হ্যাঁ, বোর্ড যখন করতে যাচ্ছি, বোর্ডটা নিয়ে আমি আরো একটু বসবো। বোর্ডে যখন করতে যাচ্ছি আবার এই যে পেজে যাওয়া লাগছে, দেখো আমি পেজে লিখবো, আবার বইয়ে যাব, হ্যাঁ, এটা একটু ঝামেলাপূর্ণ না? তাই আমি বইয়ে লিখে দিই। খুব কি প্রবলেম হবে তোমাদের? নো মিস। নো মিস। আর অনলাইনে তো কিছুটা স্যাক্রিফাইস মনে করো তোমাকেও করতে হবে, কিছুটা আমাকেও করতে হবে, বুঝছো? তাছাড়া যে তুমি একদম অফলাইনের মতো তো পাবা না কখনোই। অফলাইনে কিছু ফ্যাসিলিটিস আছে, আবার কিছু অসুবিধাও আছে। আবার সেম অনলাইনেও কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, সেগুলো একটু মাথায় রাখবা, বুঝছো? আর যেহেতু বড় হচ্ছ, সবসময় মানে ভাববা সুবিধা অসুবিধা গুলা। যাই হোক, এটা অসুবিধা না। দেখো এখানে ম্যাথ বই, আবার আমাকে এখানে যাওয়া লাগছে। তাছাড়া এই বোর্ডে কাজ আমরা করতে পারি, তবে আমি দেখি কোনো বুদ্ধি বের করা যায় কিনা। আচ্ছা, এখন দেখো আমি বলছি যে তোমরা সরাসরি এখানে যদি ম্যাথটা করে ম্যাথের অ্যান্সার গুলা বসাই দাও, ব্যাস হয়ে যাবে। এখন আরেকটা বুদ্ধি হচ্ছে, বলো আরিবা। আমি আমার ক্যামেরাটা সামনে করতে পারতেছি না, ব্যাক ক্যামেরা হয়ে আছে। আচ্ছা, আপাতত ক্লোজ করে দাও, ওটা সলভ করতে গেলে সময় লেগে যাবে, বুঝছো?
আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা বুদ্ধি কি, আমরা সবসময় নামটা পড়বো। কোন নামটা পড়বো? দেখো আমাদের এখানে আছে 7 আর উপরে গ্যাপ আছে, তাহলে আমাদের যেই সংখ্যাটা থাকবে সেই ঘরের এই নামটা পড়বো। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, 7 নাম 63। এখন দেখো 6 আর 3, তাই না? 63 কি 6 আর 3। তো আমাদের নিচে যে অ্যান্সারটা আছে, আমরা প্রথমে নামটা পড়বো, তারপর অ্যান্সারের দিকে তাকাবো। নিচে যে অ্যান্সারটা আছে সেখানে 3 না, তাহলে 7 8 56, 7 নাম 63, এখানে হবে 9। বুঝতে পারছো? তাহলে হাতে থাকলো 6। এইভাবে এবার অঙ্কগুলা করে যাও, হয়ে যাবে। আবার মনে করো এই গ্যাপটা আমি বসাবো, এবার কি বসাবো? এখানে আছে 0, এমন কিছু। এবার দেখো 7 নাম 63, 3, হাতে থাকলো 6। এবার দেখো 7 7 49, তাই না? 7 7 49 আর 6 কত? 55, তাই না? রেসপন্স করো তোমরা। 55 5, হাতে আছে 5। এবার 5 7 কত? 35, 5 7 35, 35 আর হচ্ছে 35 আর 5 40, 40 এর শূন্য বসে গেল। এবার 4, হাতে আছে কত? 4। মিস আমাকে আরেকবার বুঝাবেন? আচ্ছা, হাতে আছে 4, হ্যাঁ বুঝাবো। এবার 5 7 35 আর 4 কত? 35 আর 4 39, 39 এর 4 এখানে বসে যাবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। আচ্ছা, আমি বলছি যে এই যে গ্যাপ ফিল আপ যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথের হচ্ছে সব থেকে শর্টকাট নিয়ম, তোমরা তো নর্মাল গুণ পারো, সেই নর্মাল গুণ করবা রাফে। কোথায় করবা? রাফ দিয়ে পাশে করবা, রাফ। আমি আবারও বুঝাচ্ছি। তো দেখো প্রথমে গ্যাপ ফিল আপে সবাই মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে ঘুমাই থেকে পরে কিন্তু আবার বুঝাই দিবেন বললে হবে না। তো তোমরা দেখবা, প্রথমে আমি বলছি এই শূন্যস্থান পূরণ ম্যাথের সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে রাফে। রাফে কি করবা? রাফে গুণটা আগে করে ফেলবা, যে গুণ আছে সেই গুণটা করে ফেলবা ডাইরেক্ট। করার পরে শূন্য স্থানে যেখানে যেখানে যে সংখ্যা বসবে সেই স্থানে বসাই দিবা। এখন আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেটা বের করতে বলবে তার সাথে রিলেটেড সংখ্যার নামটা পড়তে হবে। যেমন প্রথম ঘরে কি বসবে সেটা নামটা পড়ো, নামটা পড়ে যেটা শেষে 3 থাকবে সেই নাম, সেই ঘরটা এখানে বসবে। তো 7 ঘরের নাম তার কোন সংখ্যাতে, মানে 7 7 49, 27 56, 7 নাম 63। তাহলে এই যে 9, যখন 7 সাথে 9 যখন গুণ করবা তখন 3 বসলো, 6 হাতে থাকলো। বুঝতে পারছো? বুঝতে পারছো না বোঝোনি? বোঝোনি? বুঝেছো কি? আচ্ছা, এবার এইভাবে গুণ করতে 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 যাও। এখন আমাদের এই যে এইখানে দেখো, আমরা যখন এই 5 7 35 আর আগে ছিল 5, এখানে 40 এর শূন্য বসতে, হাতে আছে 4। ঠিক আছে, এবার দেখো আবার নামটা করবো। 5 7 35 আর 4 কি 39, তাহলে 39 এর এখানে 3 বসবে। বুঝতে পারছো? তো এইভাবে যখন তুমি নামটা পড়বা তখন এগুলা সবই ফিল আপ করতে পারবা। এক কথা সেম অ্যাজ তুমি নর্মাল গুণ করে এই গ্যাপ গুলা ফিল আপ করে দিবা। বুঝছো? খুব যদি ঝামেলা মনে হয়। বুঝতে পেরেছো? তাহলে গ্যাপ ফিল আপ পারবা? শূন্যস্থান পূরণ পারবা? এখন দেখো গত ক্লাসে যেটা আমরা বাকি রাখছিলাম, এই যে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। প্রথমে কি আছে? 713। বলো, হ্যান্ড রেজ করছো, বলো। মিস বলো, দ্রুত বলবা। সাথে সাথে কিছু বাড়তি সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান এবং বহু নির্বাচনী প্রশ্ন দিলে ভালো হয়, কারণ পরীক্ষার সময় মাঝে মধ্যে বইয়ের ভিতর থেকেও আসে। তোমার কথা বুঝিনি, আরেকবার বলো। মিস প্রতি অধ্যায় শেষ হওয়ার পর যদি শূন্যস্থান, বহু নির্বাচনী প্রশ্ন বাড়তি করে যদি বই থেকে দেন, তাহলে পরীক্ষার
এটাতে অনেক সহজ হবে। মিস, আচ্ছা বলো। আমি বলতেছি আপনি গাইড থেকে দিলে, গাইড থেকে মানে বাড়তি দিলে, ওরকম করে দিলে আমার পরীক্ষা প্রিপারেশন হয়ে যাবে। কেন আমি যেটা দিই সেটা কি তোমার বইয়ের বাইরে দিই কখনো কোনো প্রশ্ন? মানে একটু বাড়তি দিলে হুম। তাহলে ভালো হয়। হ্যাঁ আমি বাড়তি করেই দিই। আর মেন কথা শোনো, এক্সাম করছো সমস্যা নাই। দেখো তোমাদের কিন্তু কোনো সিলেবাস কমপ্লিট হয়নি যে তোমরা এক্সাম দিবা, বুঝতে পারছো? কোনো সাবজেক্টেরই সিলেবাস কমপ্লিট হয়নি, সবেমাত্র একটা করে অধ্যায় শেষ হয়েছে। তো তোমরা যদি এখন এক্সাম দিয়ে টাইম গুলো ওয়েস্ট করে ফেলো, এমনিতেই তোমরা লেট ব্যাচে আসো, বুঝছো? এটা কয় মাস? এই যে 3 তারিখে আজকে 3 মাসের কয় তারিখ আজকে? 9 তারিখ। 9 তারিখ। আচ্ছা তাহলে তোমাদের একটা করে অধ্যায় শেষ হয়নি। সোমবার। হ্যাঁ, আর তার উপরে তোমরা লেট লতিফ টাইপের, কারণ একটা একটা কে যেন সেদিন বলছে যে হচ্ছে ম্যাম আমার হচ্ছে প্যারাগ্রাফ মুখস্থ করতে আরো সময় লাগবে, প্যারাগ্রাফে অলরেডি 7 থেকে 8 দিন চলে গেছে, মাঝে ছুটিও 2-3 দিন চলে গেছে। তো এত লেট লতিফ হলে হবে না। আর এক্সাম নিতে আই হ্যাভ নো প্রবলেম, বুঝছো? এক্সাম নিতে পারবো, এক্সামের কোশ্চেন মেক করতেও কোনো সমস্যা নাই, কোশ্চেন রেডি আছে, যেভাবে চাও সেভাবে। ইভেন আমাদেরও আইডিয়া আছে কিভাবে নিতে হবে, কিন্তু কথা হচ্ছে তোমাদের আগে অধ্যায়গুলো শেষ করতে হবে। হুম। তো আগে এক্সাম নিয়ে মাথা ব্যথার দরকার নাই, যা পড়াচ্ছি তাই পড়ো। এখন দেখো এখানে কত, 713, তাই না? কত, 713-কে এক আর এমন একটা সংখ্যা এখানে থাকবে, এক্ষেত্রে গুণফলের একক স্থানীয় অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? দেখো 3-এর সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে ওই গুণফলের হবে 5, একক স্থানীয় অঙ্ক কি হবে? 5। তাহলে 3-এর ঘরের নামটা পড়ো তো তোমরা, বলো। 3 কে 3 3 6 5 হবে। 3 3 9 বলো, কেউ কেউ বলো। 3 4 12, 3 5 15, তাহলে 5 হবে। তাহলে কি হবে? 5 হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বসবে? 5 বসবে, বুঝছো? মানে এক কথা ওই ঘরের নামটাটা পড়বে, এই ঘরের নামটা পড়ে এখানে মিলাবে যে কোন পর্যন্ত যায়, ব্যাস হয়ে গেল। তাহলে শূন্যস্থানে যত অঙ্ক আছে আশা করি পারবা না? একদমই কিন্তু ইজি। আচ্ছা এরপরে দেখো আরেকটা জিনিস আজকে শিখাবো বলছি, সেটা হচ্ছে 0, 1 ও 2 অঙ্কগুলো একবার করে ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? আচ্ছা মনে করো তোমাকে একজন একটা সংখ্যা দিল, কি দিল? প্রথমে 5 দিল, 4 দিল, 3 দিল, ঠিক আছে? এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটার কি বৃহত্তম আর ক্ষুদ্রতম বের করতে বললো। তখন তুমি কি করবে? প্রথমে ক্রমানুসারে সাজাবে, একবার ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাবে আর একবার নিম্ন ক্রমানুসারে সাজাবে। ঊর্ধ্ব ক্রমানুসার আর নিম্ন ক্রমানুসার বোঝো তোমরা? মানে বড় থেকে ছোট আর ছোট থেকে বড়। মানে মনে করো এখানে সব থেকে বড় সংখ্যাটা আছে 5, তারপরে আছে 4, তারপরে আছে 3, ঠিক আছে? এটা হচ্ছে বড় থেকে ছোট। এবার যখন ছোট থেকে বড় করবা তখন 3 4 3 4 আর এটা হচ্ছে 5, বুঝছো? এরকম হবে। তাহলে এটা হচ্ছে ছোট থেকে বড়, এটা বড় থেকে ছোট, আর বৃহত্তম সংখ্যা এটা আর ক্ষুদ্রতম সংখ্যা এটা, বুঝতে পারছো? বড় থেকে ছোট যেটা সেটা বৃহত্তম সংখ্যা, আর ছোট থেকে বড় যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন কথা হচ্ছে এইখানে যদি শুধু এরকম সংখ্যা না থেকে একটা শূন্য থাকে তখন তোমরা কি করবা, তাই না? তখন তোমরা কি করবা? এই শূন্য বাদে এমনিতে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারবা তোমরা, বলো? ইয়েস আচ্ছা আচ্ছা তাহিম বলো তো, তাহিম বলো, তোমাকে সংখ্যা দেওয়া হলো 6, 8 আর 3, এটা বৃহত্তম বলো। তাহিম বলো। বৃহত্তম 8, ক্ষুদ্রতম 3। আচ্ছা এটা পুরোটা হচ্ছে সাজাই বলো, এই যে এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা বলো। 6, 8, 3 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটির নাম বলো, মানে সংখ্যাটি 3 আর ক্ষুদ্রতম সংখ্যা 3 6 8।
বৃহত্তম বলো, বৃহত্তম। 8 6 3 8 6 3। আর যদি ক্ষুদ্রতম বলে তখন 3 6 8। এখন মনে করো যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে শূন্য হলে কি হবে বলো তো? শূন্য এখানে যদি আরেকটা সংখ্যা দেয় শূন্য, তখন কি করবা? তখন বৃহত্তম সংখ্যা হবে বড় থেকে ছোট, তাই না? বৃহত্তম সংখ্যা হবে 6 8 3 0, তাই তো? আচ্ছা, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 0 8 6 আর 8। তো বলে মাছি আমুল দিবে কালি বলি। তাহলে বুঝতে পেরেছো শূন্য থাকলে কি হবে? সবাই বলো, বুঝতে পেরেছো? তো এখন তোমরা এই যে 2 নম্বর অঙ্কের এই সংখ্যাটার বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কি সেটা সবাই সুমাইয়া বলো তো, বৃহত্তম সংখ্যা কি হবে? তোমাকে দেওয়া হলো 0 1 2 3, সরি 1 আর 2, মানে 0 1 আর 2। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কি হবে বলো? 2 1 0। মিস 2 1 0। বৃহত্তম সংখ্যা, গুড। এবার মাওয়া বলো হচ্ছে ক্ষুদ্রতম কি হবে? 3 1 0 2। গুড। তাহলে তো তোমরা সুন্দর শিখে গেছো। এখন বলছি অঙ্কগুলো একবার করে গঠিত, এই যে এগুলা একবার করে গঠিত, এবার এখানে ডাবল বার কোনোটাই নাই। তো এটা ব্যবহার করে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার গুণফল নির্ণয় করতে বলছে। তো এটা গুণ করলে দেখবা সম্ভবত এই যে গ নাম্বারটা হবে। পারবা না? তো আমি এরকম সেম একটা ম্যাথ দিই। তোমাকে মনে করো সংখ্যা দিলাম হচ্ছে 3 0 অঙ্ক 7, ঠিক আছে? এটা দ্বারা গঠিত দেখো 3 0 7, এটা 3টা অঙ্ক দিলাম তোমাদের। এই অঙ্ক দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল লিখে আমাকে বলো, মানে লিখে পাঠাও, খাতায় করো। সংখ্যা হবে 3 0 আর 7। বুঝতে পেরেছো? মানে কিন্তু কি করবো ম্যাম, বুঝছেন? আমি বুঝি নাই। তুমি ক্লাসে ছিলে? মানে আপনি বলছেন এটা গুণ করে ফেলতাম। তুমি এতক্ষণ ক্লাসে ছিলে, আমি তাই বলছি। ছিলাম, আমি বলছি এটা কিসের সাথে গুণ করতে হবে এটা মনে। আচ্ছা, তুমি কিন্তু খুবই অমনোযোগী বিহা। বাকিরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা পড়তে শুরু করো। এবার ফাবিহাকে বলছি, ফাবিহা ক্লাসে ফুল মনোযোগ দিবা। মানে তুমি কোশ্চিন করো সমস্যা নাই, কিন্তু একই কোশ্চিন বারবার করা বা অমনোযোগী, এটা হচ্ছে অমনোযোগিতার ফলাফল। তুমি যে কোশ্চিনটা করলা, আমি এখন করতে বলছি যে 3 0 7, তোমাকে 3টা অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্কগুলা বৃহত্তম, মানে এই অঙ্কগুলা দিয়ে মানে গঠন করবা, কি সংখ্যা গঠন করবা? 2টা, একটা বৃহত্তম সংখ্যা আর একটা ক্ষুদ্রতম সংখ্যা। সেটা দিয়ে গুণফল নির্ণয় করে ছবি তুলে দ্রুত গ্রুপে পাঠাই দাও। বুঝতে পেরেছো ফাবিয়া? বুঝছি। ওকে, এবার সবাই পাঠাবা। ম্যাম কোন সংখ্যাটা? কেউ কিছু বলছো? ম্যাম সংখ্যাটা ভুলে গেছি, আবার বলতে পারবেন? কি বলবো? 3 0 7। সংখ্যাটা 3 0 7। চেয়ার নিয়ে আসো, চেয়ার। মিস আমার লেখা শেষ। গুণ করতে বলছি না, গুণ কই?
তোমার এমনি লেখা হয়েছে কিন্তু গুণ করে দাও। নাও এটা নাও। হুম। মিস আমার লেখা শেষ। সেন্ড করে দাও। হয়েছে। তাসনিম করেছে, তাসনিমের ওকে ঠিক আছে। আচ্ছা বাকিদের হয়নি? এত তো সময় লাগার কথা না, খুব দ্রুত করবা। আয়ান তুমি কি করছো? মিস করছি। দ্রুত দিয়ে দাও। আজকে হচ্ছে হাসান আসেনি, হাসান এসছে তো। হাসান করছো? ঠিক আছে খুলে ফেলো। শেষ করবে? মিস কারেন্ট ছিল না। কি ছিল না? সবাই করে দাও। মিস শেষ করা। আচ্ছা সবাই জমা দাও। দিয়েছি। মিস কি করতাম? আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আরিবারও হয়েছে, সুরায়ার অনেক সুন্দর হয়েছে, সুরায়া অনেক সুন্দর করে লিখেছে। যাও। কিন্তু সুরায়ার কি ম্যাথ ভুল হয়েছে? সুরাইয়া করো। সুরাইয়া তোমার অঙ্ক তো ভুল হয়েছে। আবার তুমি হচ্ছে তোমার বড় ছোট বড় নিয়েও তো ভুল হয়েছে। এটা থাক। সুরাইয়া তোমার লেখার স্টাইল ঠিক আছে কিন্তু তোমার কিন্তু ভুল হয়েছে। আচ্ছা তাসনিমের হয়েছে, তারপর শাফিনেরও হয়েছে, আরিবারও হয়েছে, তারপর সুরাইয়া তোমার কিন্তু হয়নি। হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? জি মিস কেন হয়নি? এটা তো বৃহত্তম ক্ষুদ্রতম হবে না? হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার বৃহত্তম তিন আগে হয় না 7 আগে হয়? মিস আমি দিয়েছি। আচ্ছা সুরাইয়ার হয়নি, আর মাওয়ারও হয়নি। ঠিক আছে, নাবিলার, সরি মাওয়া না, নাবিলার হয়নি। আর ফাবিহার হয়েছে, মাওয়ারও হয়েছে। আবার করে পাঠাবো? আচ্ছা হয়নি যার সমস্যা নাই। তোমার ভুল আছে হচ্ছে ওই যে মানে তুমি যে ওইখানে 3-7-0 দিয়েছো সেটা হবে না, ওখানে হবে 7-3-0। বুঝতে পেরেছো? ইয়েস মিস। মিস আমার কারণ ভুল ওটা হলো। তোমার হচ্ছে অঙ্কে ভুল আছে, গুণ ভুল আছে। কে যেন আরেকজন ভুল করছে।
মিস আমার তো এটাই নাবিলা নাবিলা না, নাবিলার ভুল হয়েছে, অঙ্ক তো ভুল হয়েছে, তুমি খেলে যাও। অঙ্কে ভুল আছে, দেখো তুমি গুণটা আবার করো, তাহলে বুঝতে পারবে। তাছাড়া এমনি ছোট বড় নেওয়া ঠিক আছে। বুঝেছো সবাই? আচ্ছা, হাসান দাওনি কেন? হাসান, তুমি ম্যাথ দাওনি কেন? রেসপন্স করো। সুমাইয়াও তো দাওনি, সুমাইয়া দিয়েছো? আমি দিচ্ছি। তুমি দিয়েছো, আমি দেখেছি। কেন পারোনি তোমরা? হাসান আর সুমাইয়া দুইজন দাওনি, তোমাদের দুইজনের কি সমস্যা বলো, সলভ করে দিই। বুঝতে পারোনি? মিস আমি এটা করতে পারছি না। কেন করতে পারছো না? তুমি কি গুণ অঙ্ক করতে পারো? ইয়েস মিস। আচ্ছা হাসান, তোমার কি সমস্যা আগে ওটাও শুনি, তারপরে একসাথে সলভ করে দিই। হাসান বলো, হাসান বলো তোমার কি সমস্যা? আমি এখন এসেছি, আমি এখন জয়েন করেছি। এখন জয়েন করলে হবে? এখন না তো, তুমি তো অনেকক্ষণ আগে জয়েন করছো নাকি, দেখলাম মনে হলো। না আচ্ছা সুমাইয়া দেখো, এখানে আমি 3টা অঙ্ক দিয়েছি। কি কি? 3, 0, 7। বলো আমার সাথে কি কি? 307। 307। আচ্ছা এটা no। আচ্ছা এইটা যদি বড় সাজাও, মানে বৃহত্তম, এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কি হবে সেটা কিভাবে গঠন করবা? 7, 3, 0। আচ্ছা এবার ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম হচ্ছে 037। নো, 0 প্রথমে বসে না, এজন্য 3 আগে বসে। 307। আচ্ছা এইটা আমি গুণ করতে বলেছি, এটা গুণ করতে পারবা না সুমাইয়া? মিস ক্ষুদ্র আর বৃহত্তমকে একসাথে গুণ করব? এই যে এটা তো গুণ করতে হবে, তুমিও ক্লাসে ছিল না তাই তো? মিস ছিলাম। ছিলা তো, আমাকে আবার জিজ্ঞেস করছো কেন যে ক্ষুদ্রতম আর বৃহত্তম গুণ করবো, তাই তো? এটা কেমন কথা? এটাই তো আমি করতে দিয়েছি আরো 20 মিনিট আগে। তো এটা করলেই হয়ে যাবে। এটা গুণ করতে পারবে এটাই বলো সুমাইয়া। ইয়েস মিস। আচ্ছা এটাই আমি করতে দিচ্ছি, বাসায় ট্রাই করবা, না পারলে আমি আবারও বলবো। আর হচ্ছে দেখবা গ্রুপে সবাই করেছে। ওকে, তো দেখো আমাদের এখানে আর অজানা কোনো অঙ্ক নাই আমার জানা মতে। তোমরা যদিও এরপরে না পারো তাহলে আমি বুঝাই দেব। এখন এখানে কিছু লিখিত অঙ্ক আছে, ঠিক আছে? যেমন বলছে 14 নাম্বার থেকে শুরু করি, 14 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত আমি বুঝাই দেবো, তারপর তোমরা বাসায় করবা। তারপরে আগামীকাল ক্লাস আছে, আগামীকালকে আমরা নতুন অধ্যায় ধরবো। বুঝতে পেরেছো সবাই? ওকে মিস। আচ্ছা এবার দেখো 9 নাম্বারে কি বলছে, বলছে একটি বই তৈরি করতে কত তা কাগজ লাগে? তা অর্থ হচ্ছে রিম, হ্যাঁ, তা অর্থ না অনেকগুলা, 20টাতে 1 রিম, তাই না? বলছে যাই হোক, তা একটা একক। বলছে 138 তা কাগজ লাগে, ঠিক আছে? এবার 7000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করতে পারবে? আচ্ছা একটি তৈরি করতে এটা কি একটি বই তৈরি করতে এতটি লাগে, তাহলে 7000টা দিয়ে 7000 হ্যাঁ 70000, সরি 70000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করতে পারবে? তাহলে এটা দিয়ে একে ভাগ করলে হয়ে যাবে, তাই না? একক নিয়ম যখন শিখবো না তখন এটা আরো ইজি লাগবে তোমার, ভাগ করলে হয়ে যাবে না? বলো, কারো কি বুঝতে অসুবিধা আছে? বলছে একটি বই তৈরি করতে মনে করো তা বাদ দিয়ে পেজ নাম্বার মনে করো 138টা পেজ লাগবে। এখন 70টা পেজ আছে তোমার কাছে, তাহলে কয়টি বই বানাতে পারবা সেটা কিভাবে বের করবা? তোমার কাগজের সংখ্যাকে, মানে যতটা আছে আর যতটা একটাতে লাগবে সেটা ভাগ দিয়ে দিলে হয়ে যাবে না? কে বোঝনি বললা?
আমি আচ্ছা, এখন কি বুঝেছো? এখন কি বুঝেছো? তোমরা কোশ্চেন করলে দ্রুত অ্যান্সার করবা, আমি জিজ্ঞেস করলে সেটাও দ্রুত অ্যান্সার করবা। বুঝতে পেরেছো? এখন কি বুঝেছো? দেখো তাও বলে না। আচ্ছা, আমরা 10 নম্বর দেখি। বলছে শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? আচ্ছা, তাহলে 500 টাকা 750টি, এটা তো সিম্পল, গুণ করতে হবে। মনে করো তোমার কাছে 500 কে গুণ করলেই হয়ে যাবে। হয়ে যাবে। তোমার কাছে 2 টাকার নোট আছে কয়টি? 20টি। তাহলে তুমি 2 টাকাকে 20 দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো বলছে রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। প্রতি মাসে কি করে? 950 টাকা করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? ঠিক আছে, কত মাসে তার সঞ্চিত টাকা, রাখো এখানে, 50,000 টাকা অতিক্রম করবে। ভাগ হবে? হ্যাঁ, এটা ভাগ হবে। মনে করো এখানে যখনই মনে করো অতিক্রম করছে, আবার মানে দেখো কততম যখন বলছে বা কত, তখনই কি হবে? ওটা ভাগ হবে, বুঝছো? আর তার থেকে বড় কথা, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো, যদি তুমি মনে করো প্রতিদিন 1 টাকা করে রাখো, এবার তোমার 50 টাকা আছে, এখন তাহলে তুমি কয়দিন রাখছো সেটা বের করতে গেলে অবশ্যই ভাগ করতে হবে। এটা তোমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে তোমরা ছোট ছোট একক দিয়ে ভাগ, মানে আগে অঙ্কের কাছে একদম ছোট সংখ্যা বসাই, তারপরে বুঝবা, বুঝছো, যে গুণ করতে হবে না ভাগ করতে হবে। আর এরপরে দেখো বলছে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ পড়লো? আচ্ছা, এতটি ব্রয়লার আর এত টাকা দাম, তাহলে এর খরচ বের হয়ে গেল। কি করতে হবে? মিস গুণ। গুণ করতে হবে। একটি আলমারিতে 560টি বই রাখা আছে। কয়টি? 560টি। এরকম কতটি আলমারিতে কয় হাজার একক দশক শতক সহস্র 37,000 না, একক দশক শতক সহস্র 3,79,680টি বই রাখা যাবে। কতটি আলমারিতে? এটা ভাগ করা, ভাগ হবে, বুঝছো? তোমরা যখন গুণ ভাগ করে ফেলবে এটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এবার 14 নম্বর বলছে একজন পেঁয়াজ ব্যবসায়ী কি করছে? 1880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2,150 টাকা দরে বিক্রয় করলেন। পেঁয়াজ বাবদ কত টাকা খরচ হলো? আচ্ছা, পেঁয়াজ বাবদ কত টাকা খরচ হলো? ওর এক বস্তার দাম এত, আর কয় বস্তা কিনেছে বলো? 1264, তাই না? তাহলে আচ্ছা সরি, এটা তো বিক্রয় করছে। ক্রয় মূল্য দেখো, কিনছে 1880 টাকা দিয়ে, আর তার বস্তার সংখ্যা 1264। তাহলে এই দুইটা যখন গুণ করবা, তাহলে ওর খরচ বেরোয় যাবে না? রেসপন্স করো। আচ্ছা, এবার বলছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। এবার এটা হচ্ছে ক্রয় খরচ, কেনার যে খরচ সেটা বেরোলো, যেটা সে কিনছে যে টাকা দিয়ে, আর বস্তার সংখ্যা গুণ করলো। এবার যখন বিক্রয় করবে, তখন বিক্রয় যত টাকা দিয়ে করছে আর বস্তার সংখ্যা যখন গুণ করবা, তখন বিক্রয় মূল্য বেরোলো। এখন ক্রয় মূল্য বেশি হবে না বিক্রয় মূল্য বেশি হবে? যদি লাভ হয় তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিবা, তখন কি হবে? পেঁয়াজের তার লাভ বেরোয় আসবে। বুঝতে পারছো? আবার বুঝাই দিব? জোরে বলো, তুমি কিন্তু দুষ্ট করছো রিহাম। আমি তাহলে বুঝেছি। আচ্ছা, আমি আবারও এই অঙ্কটা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, বলছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। 64 বস্তা, কত বস্তা? 1264 বস্তা। 1264 বস্তা।
হ্যাঁ, এখন বলছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। তাহলে ও যত টাকা দিয়ে কিনেছে আর যত বস্তা কিনেছে সেটা গুণ করলে ওর ক্রয় মূল্য বেরোয় যাবে না, মানে যত টাকা খরচ হলো। তাহলে 1880 কে 1264 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওর কি ক্রয় মূল্য বেরোয় গেল। আচ্ছা, এবার বলছে তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দিয়ে বিক্রয় করলেন। তাহলে বিক্রির পরে তার কত টাকা লাভ হবে? তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? এই যে 2150-কে 1264 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে আমার বস্তার সংখ্যা আর বিক্রির সংখ্যা, মানে বিক্রির টাকা আর বস্তার সংখ্যা, এই দুইটা দিয়ে গুণ করলে আমার কি বিক্রয় মূল্য বেরোবে। তাহলে লাভ সমান ক্রয় মূল্য। আচ্ছা, লাভ সমান ক্রয় মূল্য বিয়োগ ক্রয় বিয়োগ বিক্রয়। বুঝছো? সরি, বিক্রয় বিয়োগ ক্রয়। তাহলে লাভ বেরোয় যাবে, এটা হবে লাভ। ঠিক আছে? বুঝতে পেরেছো এবার? ক্লিয়ার কি? বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই ছিল অঙ্ক এখানে। এখন তোমাদের আমি হোমওয়ার্ক, যেহেতু তোমাদের নাকি খুব বেশি হয়ে যায়, তাহলে 2টা মাত্র দিব। সেটা হচ্ছে 14 নাম্বারটা করবা। সবাই লিখে নাও 14 নাম্বার। কত পাতার? 16 পাতার 14 নাম্বার। বলো 16 পাতার। সবটাই দেন। না, মিস। সবটা দিব না, কমপ্লেন আসে। আচ্ছা, মিস। এরপর হ্যাঁ বলো। মিস আমি সবটি করে পাঠাবো। আচ্ছা, যারা সব করতে পারবা, তোমাদের তো প্র্যাকটিস হয়ে যাবে, তারা সব করবা। মিস আর বলো। মিস থেকে 3 বাড়িতে আজকে 10 আর 11 10 আর 12 আমি এখনো বাড়ির কাজ দিইনি, ও 10 আর তাহলে? 12 শুনে নিচ্ছে। মিস আচ্ছা, আমি আমি 1 থেকে চিন্তা 3 করছি। অধ্যায় সব পারি অঙ্ক। ছোট পাউন্ড আচ্ছা, এবার দেখো বলছে এই যে 11 নাম্বার করবা। ঠিক আছে? কয় নাম্বার? 11। 11 আর 14, 16 পাতার 11 আর 14 নাম্বার অঙ্ক। মিস 16 পাতার 11 আর 11 14 মিস বলো। মিস আমি কি সবগুলো আরেকবার পারি? আচ্ছা, তোমাদের সব পড়া কমপ্লিট হওয়ার পরে যদি সবগুলো করার সময় থাকে আর যদি পারো তাহলে করবা, সমস্যা নাই। আর যারা পারবা না তারা 11 আর 14 নাম্বার করলেই এনাফ। ওকে? মিস হোমওয়ার্কটা কত পেজের? 11 আর 14 আরেকবার বলবেন? 16 পাতার 11 আর 14। ওকে মিস। মিস বলো। এগুলো তো হোমওয়ার্ক না? হুম। আচ্ছা, তোমরা কি সবাই রেডি এক্সাম দেওয়ার জন্য? বলো। মিস বিজ্ঞান ক্লাস হবে না এখন? মিস একটা কথা বলি। হ্যাঁ বলো। মিস আমি এখানে পাতার 8 থেকে 14 পর্যন্ত কত অঙ্কগুলো করে ফেলি হবে? তুমি সব করি 8 থেকে 14 পর্যন্ত। 8 থেকে 14 পর্যন্ত করবা, তাই বলছো? জি মিস। তাহলে হ্যাঁ, কত তো করবা, শেষ হয়ে যাবে? ট্রাই করবা, সমস্যা নাই। তোমার যদি টাইম থাকে তাহলে করবা, সমস্যা নাই। এগুলো তো করতে হবে। এখন তোমরা হোমওয়ার্ক কি করো না, কি বলবো বলো? বেশি হোমওয়ার্ক দিলে তো ওরা করতেই চায় না, তখন কি বলবো? মিস আপনি তো বেশি হোমওয়ার্ক দেন না। দিই না, কিন্তু তো ওরা করতে পারে না। বলো। আমি বলতেছি যে এখন বিজ্ঞান ক্লাস হবে না, আমি কি লিভ এখন নিয়ে নিব? বিজ্ঞান ক্লাস হবে, যারা ম্যাথে আসো শুধু তারা লিভ নিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তোমরা কি সবাই রেডি আছো এক্সাম দেওয়ার জন্য? ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা, তোমাদের সময় হচ্ছে 15 মিনিট। ঠিক আছে? আমি এক্ষুনি সেন্ড করে দিচ্ছি। তোমাদের যেহেতু এটা লেখা লাগবে না, শুধু ক্লিক করবা। 15 মিনিটে আনা 20টা কোশ্চেন আছে, খুব দ্রুত করে দিবা। ঠিক আছে? মিস। বলো। মিস কোথায় করব? আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে লিংক কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আচ্ছা, আমি সেন্ড করে দিলাম, তোমরা স্টার্ট করে দাও। আর তোমরা হচ্ছে যখন শেষ হয়ে যাবে দেখবা তোমাদের টোটাল মার্কস উঠবে। গ্রুপে আমি লিংক দিয়ে দিছি, লিংকে ক্লিক করো, তাহলে বুঝতে পারবা। মিস। বলো। মিস আমি গণিত ক্লাসে অ্যাড আছি, আমি লিভ না নিয়ে কি বিজ্ঞান ক্লাসে অ্যাড থাকতে পারবো?
নো বলো। ওকে মিস। আচ্ছা সবাই হচ্ছে এক্সামটা দাও আর তোমরা করবা ওই যে মিস এটা কি বিজ্ঞান এক্সাম? মিস লিংক তো আসে নাই। লিঙ্ক গেছে, দেখো লিঙ্ক অনেক মিস আগে। এটা কি বিজ্ঞান এক্সাম? হ্যাঁ বিজ্ঞানের এক্সাম, তোমরা দিয়ে দাও। আর তোমাদের যখন লাস্ট পয়েন্ট আসবে সেটার স্ক্রিনশট দিয়ে দিবা। আমি 4টা 3-এ 4টা 5-এ ডিলেট করে দেবো কিন্তু লিঙ্ক, বুঝতে পেরেছো? আর এটাও এটাতেও কিন্তু তোমার এই লিঙ্ক পাওনি তোমরা, বলো ও আসে না আসে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো লিঙ্ক দেওয়া আছে। মিস এখনো আসেনি, আমি পাচ্ছি না। ম্যাম আমিও পাইনি লিংক। কে পাওনি? তুমি গ্রুপের মেসেজ চেক করেছো? মেসেজ চেক না করলে কিভাবে পাবা? হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও তাহলে পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে না গিয়ে লিঙ্ক পায়নি, লিঙ্ক কি তোমার সামনে এসে বসে থাকবে? বলো। মিস আসে নাই গ্রুপে। আচ্ছা এখানে সবাই কিন্তু পেয়েছে, হ্যাঁ সবাই সিনও করছে। তুমি হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গেছো? মিস হোয়াটসঅ্যাপেই আছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? বলো সুমাইয়া না কে যেন বলছিলা, এখন আর নাই। এই যে মিস দেখো লিঙ্ক, আসে এই নাই। যে এই যে দেখো 3টা 46-এ লিঙ্ক পাঠানো হয়েছে। এবার না গেলে এটা তোমাদের ফল্ট। আর সবাই পেয়েছে, বাকিরা কিন্তু পেয়েছে। মিস বলো। আমার একটা ভুলে ভুলে ভুল একটা টিপ পড়ে গেছে, এখন কি করবো? কিছুই করার নাই, ওটা তোমার ভুল কাউন্ট হবে। তুমি টিপ দিছো কেন? আগে ভেবেচিন্তে টিপ দিবা না? পরবর্তীতে ঠিক করে নিবা নেক্সট এক্সামে। মিস এটা কি কিসের লিংক? মিস এসেছে। অনেক আগেই গেছে, এসেছে না? এখানে মিস খাতায় লিখবো? না, তুমি ওখানে ক্লিক করো। এর আগে এক্সাম দাওনি? আচ্ছা এই যে তুমি যে দেখছো তোমার এখানে লোডিং, তোমার নেট প্রবলেম, বুঝছো তাসনিম? বাকিরা পেয়েছো না? যে পেয়েছো একবার রেসপন্স করো তো। তাসনিম কি পেয়েছো? ম্যাম পেয়েছি, কিন্তু লিংক তো ওপেন হচ্ছে না।
মিস শেষ। মিস শেষ। কাজ শেষ হয়ে গেছে, রেসপন্স করো। কেউ শেষ বললা না? মিস আমার আচ্ছা, শেষ। তাহলে তুমি স্ক্রিনশট দিয়ে তোমার মার্কেট যেটা পেয়েছো সেটার স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও। ওকে মিস। ওকে। ওকে মিস। মিস বলো। আমি একবার পরীক্ষাটা দিয়েছি, এরপরে আমি আর কি আপনাকে বলতেছিলাম ওইটা আমি অফ করেছিলাম লিঙ্কটা, এখন কি আবার পরীক্ষা দিতে হবে? নো, তুমি তখনই স্ক্রিনশট নিয়ে সেন্ড করে দিবা গ্রুপে, আবার দেওয়া যাবে? এখন আমি ওই লিঙ্কটা ঢুকছি, কিন্তু তা আবার দেখাচ্ছে আবার করার জন্য। না, আবার করা লাগবে না, আমি কিন্তু দেখতে পাবো তোমরা কে কয়বার করছে। একবার করলেই হবে। একবার করে স্ক্রিনশট নিছো না? মিস স্ক্রিনশট নিতে ভুলে গেছিলাম, তখন আপনি বলেন না। কেন, আমি প্রথমেই তো বললাম যে তোমরা কত মার্ক পাবা সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিবা। প্রথমেই তো বলেছি, খেয়াল করবে না? কত পেয়েছিলেন? আমি 20-এর মধ্যে, মিস কতর মধ্যে ছিল ওইটুকু মনে হচ্ছে 16 পাইছিলাম। আচ্ছা, তাহলে 20-এর মধ্যে 16 পেয়েছো। ওকে, আর দ্বিতীয়বার করা লাগবে না, আমি লিঙ্ক ডিলিট করে দেবো। ওখান থেকে অনেকগুলা করা হয়, তুমি বারবার করলে তখন আবার হচ্ছে তুমি আর পরে কিন্তু ঢুকতে পারবে না। আচ্ছা, আমি 4টাতেই ক্লোজ করে দিব, ঠিক আছে? মিস আমার এখানে 80% আসছে। ওখানে দেখো পাশে হচ্ছে মার্কও আছে, কতর মধ্যে কত ইয়েস মিস। মার্ক কত এসছে ওটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও। মিস আমাদের স্ক্রিনশট তো হয় না। 80%-এ কত মার্ক পেয়েছো? 16। 16। ওকে। আর এবার 16। তাসনিম, তুমি কি জয়েন করতে পেরেছো?
বড়ই বড় বড়ই মিস, আমি দিয়েছি আমার এখন দেখা যায় 85%। আচ্ছা তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও। আচ্ছা মিস। মিস লিংক ডিলিট হয়ে গেছে। হ্যাঁ লিঙ্ক তো ডিরেক্ট হয়ে যাবে। এই তুমি বাবা, কি বারবার ঢুকতে পারবা? এই। একবার ঢুকতে পেরেছো না? এই আমি 4 জনের মধ্যে এখনো প্রথম স্থানে আসছি। এই একটু দাও তো 20-17, যে এটা কি স্ক্রিনশট পাঠিয়ে দিতে বলছে। এখানে আছে মোট 12 জন, মানে sorry, এখানে মধ্যে স্ক্রিনশট হয়ে যাবে, যে ফার্স্ট এই কাপটা স্ক্রিনশট হয়ে যাবে। এই যে আচ্ছা আমরা কিন্তু গত এক্সামে যে ফার্স্ট হয়েছিল তাকে কিন্তু গিফট দিয়েছিলাম, এবারও দিব। ওকে, মিস গিফট দিয়েছিলেন। গিফট বলতে দেখো অনলাইনে তো আমরা খুব বেশি কিছু দিতে পারি না গিফট, মানে চাইলেও দিতে পারি না, ঠিক আছে? যেমন মনে করো আমরা ক্লাসে অনেক সময় ডিকশনারি, ক্যালকুলেটর, বই এগুলা পাইতাম। তো সেই হিসেবে তোমাদের সেন্ড করা, তোমরা যখন বড় এক্সাম দিবে অথরিটি করলেই করবে, তবে আমার সাধ্য মতে আমি স্টোরি বুক বানাই তোমাদের দিয়ে দিব, বুঝছো? এতটুকু করতে পারি, এর বেশি কিছু করতে পারবো না, সম্ভব না। সবাই সেন্ড করে দিও কিন্তু। মিস আমি সেন্ড করতে পারিনি, কেন? মানে আমি স্ক্রিনশটটা উঠাইতে পারিনি। আচ্ছা তুমি তো মার্ক বলেছো তাই না? ইয়েস মিস। তাহলেই তো হবে, তুমি 16 পেয়েছো না? ইয়েস মিস। তাহলে হবে, সমস্যা নাই। মিস আমি কাছে 17। আচ্ছা, তুমি মিস 16 ফার্স্ট হয়েছে কে? আচ্ছা দেখি সবার পাঠানো হয়ে গেছে, এরপরে আর কাউন্ট করবো না, 4টা বেজে গেছে, ঠিক আছে? মিস আমি 2 মিনিট আগে পাঠিয়ে দিয়েছি। খুব বেশি সময় লাগে না, না? তোমাদের কি বেশি সময় লাগে? আমার তো খুব বেশি লাগে না, আমি মনে হয় 5-7 মিনিটে পেরে যাই এরকম। আচ্ছা আয়ান দিয়েছে, আয়ান পেয়েছে হচ্ছে 19, আয়ান হচ্ছে 19, তারপর তাসনিম পেয়েছে 18, আর কে এটা? এটা হচ্ছে তাহিম, তাহিম পেয়েছে হচ্ছে 17। আচ্ছা আর আমাকে বলেছে আরিবা, তাই না আরিবা? ইয়েস মিস। আরিবা, আর কেউ বলেছো 16? আরেকজন কে যেন 16 বললো। ইয়েস মিস আমি বলেছি। সুমাইয়া, তাই তো? ইয়েস মিস। সুমাইয়া 16 বলেছো। আচ্ছা এরপরে হাসান, তুমি এখনো বলনি কেন? হাসান রেসপন্স করো, তুমি কত পেয়েছো? মিস আমি লিখতে পারিনি। এটা তো লেখা না বাবা, এটা তুমি শুধু ফোনে টাচ করবা, তাও পারোনি? বুঝি নাই। তুমি বুঝোইনি? হাসান তুমি কথা বলো, তুমি বুঝোনি? জি না মিস। কেন বুঝোনি কেন? তো তাহলে এতক্ষণ চুপ করে আছো কেন? আমি একটা লিংক দিয়েছিলাম, সেখানে আমরা কুইজ টেস্ট নিলাম, তো তুমি সেই লিংক ওপেন করতে পেরেছিলা? জি। আচ্ছা তো সেখানে তোমার টাচ করে তোমার মার্ক এসেছিল কোনো? হাসান রেসপন্স করো। কি? আমি বলছি, আচ্ছা 1 মিনিট, অথই আইডি থেকে কে আসো? আমি। তোমার নাম কি যেন? মাওয়া, তাই তো? জি। মাওয়া তুমি হচ্ছে জমা দাওনি কেন?
মামা রেসপন্স করো। মামা তুমি মার্ক জমা দাওনি কেন তাই বলো, আমি হচ্ছে হাসানের বিষয়টা বুঝতে পারছি। মামা রেসপন্স করো। আমার কথা শোনা যায় না? তোমরা আমার কথা শুনতে পাও? ইয়েস মিস। জি মিস। রেসপন্স করে না কেন? বিরক্ত লাগে তো। মামা তুমি কি শুনতে পাচ্ছ? জি মিস। বলছি তুমি মার্ক জমা দাওনি কেন? মিস আমি ঢুকতে পারিনি, ঢুকছিলাম কিন্তু আমার কাজে ফোন আসছিল। ও আচ্ছা, ওকে। আমি ডিসকোয়ালিফাই। একটা করছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি হাসানকে বলছি। হাসান, হাসান তুমি হচ্ছে বুঝেছো আমাদের কুইজের সিস্টেম? বুঝেছো? না বুঝনি? আমি একটা লিংক দিয়েছিলাম, পেয়েছিলে? জি মিস। আচ্ছা, ওইখানে দেখবা যে অনেক কোশ্চেন ছিল। তুমি নেক্সট করবা, কোশ্চেন থাকবে, তো সেই কোশ্চেন গুলা তুমি ফিল আপ করতে পেরেছো? আচ্ছা, রেসপন্স করতে হবে। রোজার মধ্যে এত বকাও কেন তোমরা? রেসপন্স করবা না? কথা বলতে তোমাদের কষ্ট হয় খুব? বুঝি নাই। বুঝনি? আচ্ছা, এই যে দেখো, আমি হোয়াটসঅ্যাপে এরকম একটা কুইজ লিংক দিয়েছিলাম, দেখছো? তো লিংকটা এরকম ওপেন করবা। লিংকে যখন ক্লিক করবা, আমি আবারও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এখন যেহেতু এক্সামের মার্ক নেওয়া শেষ, তো আমি আবারও দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করলে এই যে এরকম কোশ্চেন পেয়েছো, তোমরা পাওনি? হাসান দেখতে পাচ্ছো? এখানে প্রথমে লেখা হচ্ছে বেঁচে থাকার জন্য উদ্ভিদের নিচের কোনটি প্রয়োজন? প্রাণীর উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ নিচের কোন প্রাণীর উপর নির্ভর করে? বেঁচে থাকার জন্য উদ্ভিদ কোন প্রাণীর উপর নির্ভর করে নিচের? আচ্ছা, এটা না, এটা না তো, না তোমাদের তো 20টা। এটা দিয়েছিলাম কি তোমাদের? না, এটা দিইনি। এটা আচ্ছা, এটা দিয়েছিলাম। দেখো, এরকম তোমরা লিংকে ক্লিক করলে এরকম পাবে। এখন এখানে প্রথমে লেখা কোন জীব যেখানে স্বাভাবিকভাবে বসবাস করে এবং বংশবৃদ্ধি করে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলে? এখানে আবাসস্থল। আবাসস্থলে ক্লিক করবা, দেখো এখানে লেখা উঠবে দ্যাটস রাইট। ঠিক আছে, এখানে যদি তুমি অন্যটা ক্লিক করতা তাহলে অন্যটা হতো। এখানে হিন্টসও আছে একটা। এখন মনে করো ভুল করলে তোমাকে সঠিকটাও কিন্তু এখানে বলে দিবে। এটা এইভাবেই ডিজাইন করা যে মনে করো এর আগে তোমরা একটা কুইজ দিছিলা, সেখানে বলছিলাম মিস অ্যান্সারটা বলেন, অ্যান্সারটা বলেন। তুমি চাইলেও অ্যান্সার দেখে আবার কারেকশন করতে পারবা না, প্রথমত। দ্বিতীয়ত তোমার মার্ক তুমি নিজেই দেখতে পাবে। 3 নাম্বার হচ্ছে তোমার ওখানে কিছু হিন্টসও দেওয়া থাকবে। এবার বলছে সুন্দরবনের প্রধান উদ্ভিদ কি? মনে করো সুন্দরী, কিন্তু আমি এখানে সেগুন দিলাম। দেখো, এটা নট হোয়াইট, মানে কি এটা? এটা ফুল। সেগুন পাহাড়ি অঞ্চলের উদ্ভিদ হিসেবে পরিচিত, তাহলে অ্যান্সার কি হবে? সুন্দরী, এখানে রাইট অ্যান্সার। এইভাবে তোমরা 20টা দিয়ে দিবা। ঠিক আছে, লাস্টে দেখো অভিযোজন বলতে কি বোঝায়? অভিযোজন বলতে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াকে বোঝায়, এটা দিলাম। ওকে, তো এবার ডান দিবা যখন লাস্ট হয়ে যাবে। দেখো আমি মাত্র 2টা ফিল আপ করছি, 3টা। অ্যাকুরেসি 10%। আমার হচ্ছে স্কিপ করছি 17টা, রং একটা, আর রাইট 2টা। তোমরা এরকম পেয়ে যাবা। তো এখন রিভিউ কুইজেও তোমরা যেতে পারো আবার। ঠিক আছে, মানে দেখতে পারো যে কি অবস্থা, সেটা আবার দেখতে পারো। অ্যান্সার দেওয়া আছে এখানে, বুঝছো? তো এটা তোমাদের জন্য ভালো না? তোমরাই অ্যান্সার পেয়ে যাচ্ছ, তোমরাই মার্ক পেয়ে যাচ্ছ। এখানে মিসকে বারবার কোশ্চেন করা লাগবে না, বুঝছো? আবার চাইলে তোমরা লিঙ্কটা সেভ করে পরে রিভিউতে গিয়ে তোমরা পড়েও নিতে পারবা কুইজ গুলা। পারবা না? ইয়েস মিস। আচ্ছা, এবার কি হাসান বুঝতে পেরেছো আমাদের কুইজ সিস্টেমটা? কি বুঝেছো? ইয়েস মিস। আচ্ছা, এখানে আজকে হচ্ছে ফার্স্ট হয়েছে আয়ান, ঠিক আছে, সেকেন্ড হয়েছে তাসনিম, আর হচ্ছে থার্ড হয়েছে তাহিম, আর বাকিগুলো আরিবা, সুমাইয়া। ফার্স্ট হয়েছে আরিবা আর সুমাইয়া হচ্ছে ফোর্থ হয়েছে, আর মাওয়া ডিসকোয়ালিফাই, আর কে যেন হাসানও ডিসকোয়ালিফাই। বুঝতে পারছো? তো এই ছিল আমাদের এক্সাম ফার্স্ট চ্যাপ্টারের।
আমি আয়ানকে তোমাকে আমি গিফট পাঠাই দিব তোমার ইনবক্সে, বুঝতে পেরেছো আয়ান? জি মিস। ওকে, তো এখন চলো আমরা পড়াতে যাই। আমাদের পড়া কি ছিল? সেকেন্ড অধ্যায়, তাই না? আজকে বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। তোমাদের কুইজ দিয়ে কেমন লাগলো? বেশি হার্ড লেগেছে? নো মিস। আমরা বড় এক্সাম দিব আর একটু পরে, আরো 2-1টা অধ্যায় শেষ করে নিয়ে আগে। আচ্ছা, তোমরা কি স্টোরি বুক গুলো পড়ছিলা? স্টোরি বুকটা পড়ছিলা? ইয়েস মিস। ইয়েস মিস। আমাকে আর পড়ে দেওয়া লাগবে? করেছি। একটা দেখবা আমি হচ্ছে একটা বানাই দিছি, আর একটা হচ্ছে ভিডিও করাও আছে, ভিডিওটাও দিছিলাম। আমাকে আর স্টোরি বুক পড়ানো লাগবে বলো, না বই পড়বো সরাসরি? তোমরা যেটা বলবা সেটাই করবো। সরাসরি ম্যাম বই পড়বো। আচ্ছা, সরাসরি তাহলে বইতে যাই। দেখো স্টোরি বুকে হচ্ছে কি ছিল, যে ওখানে কিভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে, তাই না? কিছু সুবিধা অসুবিধা এগুলা ছিল। তো বই পড়লে আমরা সেটা বুঝবো, মানে জীব পরিবেশের সাথে কিভাবে খাপ খাইয়ে নেয়, এই আর কি। এটাই ওখানে আলোচনা করা ছিল। তো আমরা বইতেও সেম পড়বো। তো আমরা আজকে বইতে ডাইরেক্ট যাই, তাই না? না হলে লেট হয়ে যায় না? নাকি আমি হচ্ছে পড়াবো তোমাদের? নো মিস। বাকিরা বলো। বাকিরা কি স্টোরি বুক পড়তে চাও? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। জীব কি? যার জীবন আছে তাকেই জীব বলে, তাই না? মিস। আচ্ছা, যার জীবন আছে তাকেই জীব বলে, সেটা উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে। যে পরিবেশ, পরিবেশ কি? পরিবেশ হচ্ছে যেখানে জীব বসবাস করে আর কি, মানে আহ, সেটাকে কি বলে? পরিবেশ বলে। এখানে পারস্পরিক নির্ভরশীলতা মানে একে অপরের উপরে কিভাবে নির্ভর করে। মনে করো তুমি পরিবেশে থাকবে, সেটা কিভাবে থাকবা, বা পরিবেশ তোমাকে কিভাবে, আলোচ্য বিষয়। তো আমরা পড়ে দেখি কি বলছে। দেখো এখানে বলছে, আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। জীব আর জড় কয় ভাগে ভাগ করা হয়? জীব আর জড় দুই ভাগে। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো কি? জীব। আর জড় কোনগুলা? মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি, এগুলা কি? জড়। এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। আচ্ছা, তোমাদের কিন্তু এটা কোশ্চেন আসবে, এটা সবাই দাগায় নাও বইতে, যে মাটি, পানি, বায়ু ও সূর্য পরিবেশের মৌলিক জড় উপাদান কোনগুলো? ঠিক আছে, পরিবেশের মৌলিক জড় উপাদান কোনগুলি? কি কি? কয়টি? দেখো, মাটি, পানি, বায়ু আর সূর্য। বুঝতে পেরেছো? কয়টি? চারটি। চারটি। মাটি, পানি, বায়ু ও সূর্য। আচ্ছা, এখন
সরি, একটা কল এসেছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমাদের তাহলে মৌলিক উপাদান কয়টি? 4টি। মাটি, পানি, বায়ু আর সূর্য। কি কি? মাটি, পানি, বায়ু আর সূর্য। এখন দেখো জীব ও জড়ের উপাদান সমূহ পরস্পর সম্পর্কযুক্ত, এগুলো আমরা দেখব। মানে এটা এমন যে মনে করো তুমি খেতে চাও, তাহলে একটা প্লেটে খাবে না, প্লেটটা কিন্তু জড়, আর তুমি খাবার খাবে, তুমি জীব, তাহলে তোমাদের দুইজনের একটা সম্পর্ক না, এরকম সম্পর্ক। আবার তুমি একটা প্রাণী হিসেবে, আমরা মানুষ জাতি প্রাণী, তো আমরা দেখো হিউজ জড় পদার্থ ইউজ করছি। যেমন মনে করো আমার সামনে ল্যাপটপ আছে, ফোন আছে, পানির বোতল আছে, এগুলো আমার প্রয়োজনে ব্যবহার করছি। সেম, বুঝছো? সেম এখানে এটার সাথে সম্পর্ক বোঝাচ্ছে যে তুমি জীব হিসেবে কি কি ব্যবহার করো, কি কি জড় বস্তুর ওপর নির্ভর করো তুমি। তো এখানে প্রথমে বলছে জড় বস্তুর ওপর জীবের নির্ভরশীলতা। কি? জড় বস্তুর ওপর কিসের নির্ভরশীলতা? জীবের। জীবের। আচ্ছা, জড় বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ গঠিত। তাহলে আমাদের পরিবেশ কি নিয়ে গঠিত? জীব আর জড় নিয়ে গঠিত। বস্তু সব জড় বস্তু আর জীব। তো এখানে সংক্ষেপে তুমি বলবা জড় আর জীব নিয়ে কি, এই দুইটা বস্তু নিয়ে আমাদের পরিবেশ গঠিত। তো পরিবেশে কি আছে? জড় বস্তু বলতে আমরা কি কি বুঝি? মাটি, পানি, বায়ু ইত্যাদি। হ্যাঁ, তো বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনো ভাবে এসব জড় বস্তুর উপর নির্ভরশীল। কি করে বেঁচে থাকার জন্য? এই দুইটা একে অপরের উপরে নির্ভরশীল। আচ্ছা, এখানে দেখো নির্ভরশীলতা এখানে সুন্দর মতো বোঝানো হয়েছে। আর তোমাদের একটা ছকও দেওয়া আছে, তো এটুকু আমরা পড়ে নিই। তো জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল, এটা তোমাদের কোশ্চেন। আর তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে জড় বস্তুর ওপর জীবের নির্ভরশীলতা খুঁজে বের করা। কি করতে হবে? দেখো এখানে কিছু কুইজের মতো দেওয়া আছে, বলছে ব্লক আছে আর কি, কুইজ না, এটা কি বলে, পাজল। আচ্ছা, আমরা বেঁচে থাকার জন্য পরিবেশে যে সকল জড় বস্তুর ওপর নির্ভর করি তাদের নাম নিচে ছকে দেওয়া আছে। ঠিক আছে? এই জড় বস্তু গুলো কি কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করে নিচে ছক পূরণ করি। ঠিক আছে? কি করব? এই যে জড় বস্তুর এখানে কিছু নাম দেওয়া আছে, এটা কি কাজে ব্যবহার করা হবে সেটার কি খুঁজে বের করে এখানে কি ছকটা পূরণ করতে হবে। আচ্ছা, পানি কি করি আমরা? পানি খাই, গোসল করি, তাই না? হ্যাঁ, এবার বায়ু, এক কথা অক্সিজেন। ঠিক আছে? বায়ু হচ্ছে অক্সিজেন। আবার বাতাস আমরা হচ্ছে, বাতাস আমাদের গরম কমায়, তাই না? অনেক সময় বাতাসের মধ্যে আমরা খাবার ঠান্ডা করি, আমাদের মানে আবহাওয়াটা মেনটেন করে এক কথা। তারপর সূর্য কি করে? সূর্য আমাদের আলো দেয়, তাই না? আলো দেয়। তারপর হচ্ছে মাটি কি? মাটিতে আমাদের বিভিন্ন ফসল জন্মায়, তাই না? তো এইভাবে কি কি কাজ হয় এখানে জড়বস্তু গুলা দিয়ে, সেটা এখানে ছকে লিখতে বলছে। তো আমরা এখানে পারবো, আশা করি। পারবা না তোমরা? ইয়েস মিস। আচ্ছা, এখন দেখো বলছে ছকে আমরা যা লিখেছি তা সহপাঠীদের সাথে আলোচনা করি এবং নতুন কোনো ধারণা পেলে তা লিখে রাখি এবং শিক্ষকের সহায়তা নিই। তো এগুলো অ্যাজ ইউজুয়াল। এখন আমরা আসল পড়াতে যাই। তো আমরা এই যে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার আগে যেটুকুন আছে সেটুকুন আগে পড়বো, যে জীব বা জড় যেই হচ্ছে আমাদের, আমি একটা শেষ করব, মানে জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতাটা শেষ করবো আজকে। ঠিক আছে? তো দেখো বলছে আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। কিসের উপরে? জড়বস্তুর উপরে। কিভাবে? দেখো তোমার পড়ার টেবিলে তুমি পড়লে, পড়া টেবিলটা তোমার লাগছে, এটা আমরা নির্ভর না ওর উপরে। তারপর আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ু প্রয়োজন। কি? শ্বাসকার্য মানে আমাদের কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন, সেই জন্য আমাদের বায়ু প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। পানি ছাড়া কি? আমাদের জীবন অচল। পানি কি? আমাদের একটা জড় বস্তু, তাই না? কিন্তু ওইটা দিয়ে দেখো আমরা গোসল করছি, আমরা প্লেট ধুচ্ছি, থালা বাসন ধুই, কাপড় কাচি, পানি খাই, তাই না? তো আমাদের পানি ছাড়া, মানে পানির অপর নাম জীবন, এটা তো আমরা সবাই জানি। তো পানি ছাড়া আমাদের জীবনও অচল। এখন দেখো এরপরে কি বলে? এরপরে বলে মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। মাটিও জড়বস্তু, এ দিয়ে কি পাই? খাদ্যশস্য পাই। এছাড়া আমাদের প্রয়োজনে ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তুর ব্যবহার করি।
মানে দেখো মাটি কিন্তু যে আমাদের শুধু খাদ্যশস্য দেয় এমন না, দেখবা মাটির অনেক প্লেটও বানাই, তাই না? মাটির অনেক শোপিস বানাই, মাটির ঘর বানাই। তো এগুলা অনেক ভাবে অনেক ওয়েতে এগুলা ইউজ হয়, বুঝছো? তো এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। কিসের উপরে? জড়বস্তুর উপর নির্ভরশীল। কি করে? জড়বস্তুর কাজ উপরে। করতে গেলে জড়বস্তুর উপর নির্ভরশীল। মনে করো তুমি পড়াশোনা করবা, তোমার যে পেনটা এটা জড়বস্তু, ওটা প্লাস্টিক, তো ওইখান থেকে তৈরি। তো এখানে আমরা একটা নির্ভরশীল, আমরা যে কালিটা বেরোচ্ছে সেটাও কিন্তু জড়বস্তু, যে কাগজে লিখছে সেটাও জড়বস্তু। এইভাবে একে অপরের উপর নির্ভরশীল। তো এবার দেখো বলছে জড়বস্তুর ওপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি, মানে এটা সম্পর্কে আরো কিছু জানি। এখানে দেখো সূর্য আছে, সূর্য আলো দিচ্ছে, যার ফলে আমরা দিনের বেলায় সকল কাজ সম্পাদন করতে পারছি। এখানে দেখো পিকচারে দেখা যাচ্ছে মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, এখানে একজন গাড়ি চালাচ্ছে, এখানে ট্রাফিকে লাইনে একজন আছে, এখানে রিক্সা চলে, কার চলে, এই ঘরের মধ্যে কাজ হয়, বুঝছো? এটা কি দিনের আলোর জন্য সম্ভব হয়। এখন এরপরে বলছে প্রাণীর নির্ভরশীলতা। প্রাণীর নির্ভরশীলতা কিসের উপরে? জড় বস্তুর উপরে। এই যে দেখো, মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে আমাদের মৌলিক জড়বস্তু কয়টি? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? মৌলিক জড়বস্তু 4টি: মাটি, পানি, বায়ু ও সূর্য। আচ্ছা, এর উপরে বিভিন্ন প্রাণীও কি করে? নির্ভর করে। তো কিভাবে? দেখো, মাটি এবং পানি অনেক জীবের কি বাসস্থান। মাটি আর পানি কি অনেক জীবের বাসস্থান। যেমন আমরা মাটির ওপরে থাকি, আর নিচেও কিছু কিছু থাকে, মধ্যে কিছু থাকে। তো এর আগে ইঁদুর থাকে, কেঁচো থাকে, আর বিভিন্ন ধরনের পোকা থাকে। তো এইগুলা আমরা দেখো জীবের আবাসস্থল সম্পর্কে আগেই জেনেছি, এখানে কিভাবে বসবাস করে সেটা কিন্তু আমরা আগেই দেখে আসছি। এখন বলছে অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। কি করে? মাটির নিচে। এই যে দেখো ইঁদুর দেখা যাচ্ছে, এখানে একটা পোকা, এখানে কেঁচো, ঠিক আছে? বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকর্য চালায়। প্রাণীরা কি করে? শ্বাসকার্য চালায়। বায়ুতে যে অক্সিজেন আছে সেটা দিয়ে। তো এখানে দেখো তাহলে আমরা যে জড়বস্তু আর এই যে জীব ও প্রাণী যেটা নির্ভরশীলতা, এটা আমরা বুঝলাম যে আমরা কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তারপর হচ্ছে বিভিন্ন রকমের ছোট প্রাণী। এখন দেখি উদ্ভিদ কিভাবে নির্ভর করে, ঠিক আছে? তো প্রাণীদের মধ্যে উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে, কি করে? বেঁচে থাকে। তো প্রাণীর মতো উদ্ভিদও শ্বাসকর্যের জন্য কি করে? বায়ুর অক্সিজেন প্রয়োজন। মানে আমরা যেমন শ্বাসকর্য, মানে কি আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য যে আমাদের অক্সিজেন প্রয়োজন, সেম পানিতে উদ্ভিদেরও কি অক্সিজেন প্রয়োজন। কিন্তু অক্সিজেনটা আসে কোথায় থেকে? বায়ু থেকে। তো উদ্ভিদও সেম বায়ু থেকে নেয়, মানে বাতাস থেকে, এক কথায়। আচ্ছা, এবার বলছে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কি করে? বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে। আলোর উপস্থিতিতে কি করে? খাদ্য তৈরি করে। মানে এখানে একটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটা ওরা উৎপন্ন করে। তো এইটা তোমরা যখন বড় হবা তখন হচ্ছে ডিটেলস শিখবা যে কিভাবে খাবার, মানে কিভাবে ওরা কার্বন ডাই অক্সাইড নেয়, কিভাবে কার্বন ডাই অক্সাইড থেকে ওরা খাবার মানে খাবার তৈরি করে। হচ্ছে অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। উদ্ভিদের দেহে কি থাকে? 70 থেকে 90%, মানে 70 থেকে 90% পানি থাকে। তো মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। কি করে? মাটিতে যে পুষ্টি উপাদান থাকে সেগুলা পানির মাধ্যমে উদ্ভিদের গায়ে পৌঁছায়, যেহেতু ওর গায়ে অনেক পানি, ঠিক আছে? মানে শরীরে বা বিভিন্ন অংশে পৌঁছায়। যেমন শাপলা, কচুরিপানা, টোপাপানা প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো কি? পানি। বুঝতে পেরেছো? কি শাপলা, কচুরিপানা এদের কি আবাসস্থল? পানি, যেগুলো আমরা গত হচ্ছে চ্যাপ্টারে দেখে এসেছি। তো এখানে দেখো যেটা মেন থিম, আমরা সেটা যেটা বুঝলাম যে উদ্ভিদের উপরে কি উদ্ভিদ, প্রাণী এবং মানুষের জীব আর জড়, এক কথা জীব আর জড়ের একে অপরের উপর নির্ভরশীলতা গুলা দেখলাম। তো জড়ের মৌলিক উপাদানগুলোর সাথে আমরা কিভাবে নির্ভরশীল, আমরা মানুষ, আমরা প্রাণী, আমরা উদ্ভিদ কিভাবে নির্ভরশীল তাদের উপরে, সেটা আমরা এইটুকুন পড়ে জানলাম, তাই না?
আচ্ছা, এর পরের ক্লাসে আমরা এরপরে যা আছে সেগুলা নিয়ে আলোচনা করব। তো আমি যতটুকু পড়াইলাম এর মধ্যে কি তোমরা ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার? তো এখানে Yes, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমরা একটু বুঝবা যে কিভাবে নির্ভর করে। আর দ্বিতীয়ত হচ্ছে জড় উপাদান, মৌলিক জড় উপাদান কয়টি, এটা মাথায় রাখবা। এটা কিন্তু আসার মতো প্রশ্ন, বুঝছো? এই যে মৌলিক জড় উপাদান আমাদের 4টি: মাটি, পানি, বায়ু, বুঝছো? সূর্য। তো আশা করি বুঝতে পারছো। কারণ কি কোনো কোশ্চেন আছে? নো মিস। বলো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো, ঠিক আছে? বলো। আচ্ছা, হোমওয়ার্ক বলতে তোমরা এটাই পড়বে আর নেক্সটেও একটু দেখবা। এখানে তো আসলে ওভাবে হোমওয়ার্ক দেখা যায় না, হোমওয়ার্ক দেওয়া যায় না, ওইভাবে রিডিংই পড়বা। আর তোমরা আগামীকালকে কি ক্লাস আছে? তোমরা অবশ্যই কিন্তু প্যারাগ্রাফটা মুখস্থ করে ফেলো। এইভাবে এরকম করলে হয় বলো? মিস আমাদের স্কুলে বলেছে কি মানে পরীক্ষায় মানে কিশোরগঞ্জ নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। তুমি কি নিয়ে প্যারাগ্রাফ পড়ছো? কিশোরগঞ্জ নিয়ে। ও আচ্ছা, তোমাদের স্কুলে বলেছে কিশোরগঞ্জ নিয়ে পড়তে? হ্যাঁ। তো তোমাদের তো আমি ফার্স্টের দিনই বলছিলাম যে যেটা চুজ করো সে সেটা বলো, আমি সেটা দিয়ে লিখে দিব, বা বই থেকে দেখে লিখবা কিশোরগঞ্জ দিয়ে হলে সেটা। কিন্তু তুমি আবার এটা পড়ছো কেন? তাহলে কিশোরগঞ্জে পড়ো, সমস্যা নাই তো। আমি সেটা 2 দিন আগে মানে পাঠাই দিচ্ছি। ও আচ্ছা, আমি তাকে জানতাম না। তাহলে কিশোরগঞ্জ দিয়ে আবার লিখে দিব শর্ট করে। লেখা লাগবে না, পেজ থেকে আমি সেটা পড়তে পারবো। তুমি যেখানে যেখানে লোকেটেড এর প্লেস ওখানে বসাই দিবা। তারপর হচ্ছে প্রাউড অফ এর জায়গায় যেটা বসবে সেটা বসাই দিবা। রেকর্ডিং অন করেছিলাম। জি মিস।